আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে রসায়ন বিজ্ঞানের নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন। পদার্থের গঠনের মধ্যে আমাদের কি কি আছে একটু লক্ষ্য করি আমরা। প্রথমে আমি পদার্থ নিয়ে আলোচনা করব। পদার্থ রসায়ন বিজ্ঞান বইয়ের 37তম পৃষ্ঠার পার্ট 3.1 মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে ও যৌগিক পদার্থ কাকে বলে এই সম্পর্কে আমরা আলোচনা করব। আজকের মূল বিষয় হচ্ছে, প্রথমে আমি আলোচনা করব যে পদার্থ কাকে বলে। পদার্থটা হচ্ছে, পদার্থ থেকেই কিন্তু আমাদের মৌলিক পদার্থ আর হচ্ছে যৌগিক পদার্থ আসছে। তাহলে অতএব পদার্থ কাকে বলে এটা আমরা শিখবো আগে, যে পদার্থ কাকে বলে। পদার্থটা হচ্ছে যার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলে। পদার্থ দুই প্রকার। আচ্ছা, এখন পদার্থ দুই প্রকার কি কি সেটার মধ্যে আমরা চলে যাব। তাহলে পদার্থ কাকে বলে কি বললাম, যে পদার্থটা হচ্ছে যার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে বলা হয় পদার্থ। পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ। মৌল বা মৌলিক পদার্থ থাকলে তাহলে এক নাম্বারটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। দুই নাম্বারটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। আচ্ছা, এখন এই পার্ট থেকে আমরা কি শিখলাম, যে পার্ট 3.1 মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কোথা থেকে আসছে। পদার্থ কাকে বলে যার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলা হয়। পদার্থ দুই প্রকার, মৌল বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ। এখন মৌল বা মৌলিক পদার্থটা কাকে বলে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এক নম্বর টপিক কি পাইছি, যে মৌল বা মৌলিক পদার্থ। আচ্ছা, মৌল বা মৌলিক পদার্থের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট জিনিসটা কি, যে মৌল বা মৌলিক পদার্থটা কি, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, যে মৌল বা মৌলিক পদার্থটা হচ্ছে, সংজ্ঞাটা আমি বলি। সংজ্ঞাটা হচ্ছে, যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাকে বলা হয়েছে মৌলিক পদার্থ। না, মৌলিক পদার্থের সংজ্ঞাটা হচ্ছে যে পদার্থকে ভাঙলে মৌল বা মৌলিক পদার্থের সংজ্ঞা হচ্ছে, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না, তাকে বলা হয় মৌল বা মৌলিক পদার্থ।
আমরা জানি পর্যায় সারণীতে 118টি মৌলিক পদার্থ রয়েছে। তো 118টি মৌলিক পদার্থের মধ্যে আমাদের প্রকৃতিতে আমরা কতটি পাই, কৃত্রিম ভাবে কতটি পাই এবং আমাদের মানব দেহে কতটি মৌল পাওয়া যায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে কি পাইলাম, যে পদার্থকে ভাঙলে কি পাইছি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না, তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ বলে। তাহলে অতএব একটা এক্সাম্পল দেই, উদাহরণের মধ্যে আছে, এখন একটি উদাহরণ দিব আমরা। উদাহরণের মধ্যে আছে লোহাকে ভাঙলে লোহার ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। এখন লোহার রাসায়নিক নাম, লোহার রাসায়নিক নামটা কি পাইছি, আয়রন। লোহার রাসায়নিক নাম পাইছি কি, আয়রন। তার পরবর্তীতে আমরা চলে যাই যে লোহার প্রতীক। লোহার প্রতীক আমরা কি পাইছি, লোহার প্রতীক হচ্ছে কি Fe। লোহাকে ভাঙলে লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পরিণত হয় এবং পাওয়া যাবে। এখন আমরা চলে যাব, এখন বলতে যে আরো কিছু অংশ আছে যে মৌল বা মৌলিক পদার্থ। পর্যায় সারণীতে কয়টা মৌল পাইছি, যে আমরা জানি পর্যায় সারণীর জনক হচ্ছে কি মেন্ডেলিভ। পর্যায় সারণীতে মোট মৌল পাওয়া গেছে 118টি মৌল বা মৌলিক পদার্থ। এটা কি কাজ আর কিভাবে কি করা হয় এটা এই সম্পর্কে আমরা আলোচনা করব। এখন যে মৌল বা মৌলিক পদার্থের মধ্যে সংজ্ঞাটা পাইছি, উদাহরণ দিছি। এখন কয়টা মৌল প্রকৃতিতে পাওয়া যায় সেই বিষয়ে আমরা দেখব। যে প্রকৃতিতে মৌলের সংখ্যা, প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে আমাদের কতটি, 98টি। কতটি পেয়েছি, 98টি। কৃত্রিম ভাবে পেয়েছি কয়টি, আমরা কৃত্রিম ভাবে 118টি থেকে যদি 98টি আমরা মাইনাস করি তাহলে আমাদের মৌল থাকে কৃত্রিম ভাবে 2টি। এখন কৃত্রিম মৌল কাকে বলা হয়, এখানে প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে 98টি আর কৃত্রিম ভাবে মৌল পাইছি আমরা কতটি, যে 20টি। 20টি মৌলের মধ্যে আবার আমাদের মানব শরীরে, মানব দেহে মৌলের সংখ্যা, মানব দেহে মৌলের সংখ্যা আমরা পাইছি টোটাল 26টি। আচ্ছা, তাহলে অতএব এখানে কি পাইছি, আমি আবার রিপিট করতেছি যে মৌল বা মৌলিক পদার্থ কাকে বলা হয়, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না তাকে মৌল বা মৌলিক পদার্থ বলা হয়। উদাহরণে লোহাকে ভাঙলে লোহারই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়। এখন লোহার রাসায়নিক নাম হচ্ছে কি, যে আয়রন। লোহার প্রতীক হচ্ছে কি, যে Fe। আচ্ছা, বাণিজ্যিক নাম হচ্ছে লোহা বা রড। আমরা দোকানে গেলে যে আমরা সরাসরি যদি গিয়া বলি দোকানদারকে যে আমাদের কি, যে 1 কেজি আয়রন দেন, দোকানদার অবশ্যই আমাদের বলবো যে বুধ আসছে যে আমাকে আয়রন দেওয়ার জন্য। আসলে এটা তাহলে সেই ক্ষেত্রে কি পাইছি, প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে টোটাল কতটি, পর্যায় সারণীতে মৌলের সংখ্যা টোটাল ছিল আমাদের কত, 118টি। প্রকৃতিতে মৌলের সংখ্যা হচ্ছে কত, 98টি। কৃত্রিম ভাবে মৌলের সংখ্যা হচ্ছে কত, যে 20টি। এবং হচ্ছে মানব দেহে মৌলের সংখ্যা হচ্ছে আমাদের কত, 26টি। এখন আমরা চলে যাব যে যৌগিক পদার্থের মধ্যে।
একটু লক্ষ্য করো যে 2 নাম্বার অপশন ছিল যে যৌগিক পদার্থ, 2 নাম্বার অপশন ছিল যে যৌগ বা যৌগিক পদার্থ, যৌগিক পদার্থ। আচ্ছা, যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে সেই বিষয়ে আমরা আলোচনা করব। যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌল পাওয়া যায়, যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক, যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলে, যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়, যৌগিক পদার্থ বলে। যৌগিক পদার্থের মধ্যে আবারও রিপিট করতেছি, যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। যেমন আমাদের লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, আমাদের লেখার সংকেত হচ্ছে কি, যে লেখার উদাহরণ লেখার চকের সংকেত ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে টোটাল এখানে কয়টা মৌল আছে আমরা একটু লক্ষ্য করি। এখানে বলাই আছে যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে বলা হয় যৌগ বা যৌগিক পদার্থ। তাহলে ক্যালসিয়াম কার্বনেটে যদি আমি ভাঙি তাহলে টোটাল মৌল আমাদের ক্যালসিয়াম একটা মৌল, কার্বন একটা মৌল, অক্সিজেন একটা মৌল, তাহলে টোটাল C+O3 তিনটা মৌল পাওয়া গেছে। তাহলে অতএব তার পরবর্তীতে যদি পানিকে ভাঙা হয়, পানিকে ভাঙা হয় পানির সংকেত হচ্ছে H2O। পানির রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইডকে যদি ভাঙি রাসায়নিক ভাবে বিশ্লেষণ করা হয় তাহলে হাইড্রো অক্সাইড আর হচ্ছে কি হাইড্রোজেন পাওয়া যাবে। এরপরে যদি পানিকে আবার ভাঙা হয় তাহলে সেই ক্ষেত্রে দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনে পরিণত হয়। এখন আমরা এটা বিশ্লেষণ করি যে একটা যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেনে পরিণত হয়। আবার যদি আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করি পানিকে, হাইড্রো অক্সাইড প্লাস হচ্ছে কি হাইড্রোজেনে পরিণত হয়। তাহলে অতএব আমরা কি পেলাম যে রসায়নের পদার্থের গঠন তৃতীয় অধ্যায় নবম দশম শ্রেণীর পদার্থ সম্পর্কে আলোচনা করলাম যে পদার্থটা কাকে বলে। পদার্থটা হচ্ছে যার ভর আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা প্রদান করে তাকে বলা হয় পদার্থ। পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ, দুই নাম্বারটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। মৌল বা মৌলিক পদার্থ কাকে বলে? মৌল বা মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যায় না বা অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় কি মৌল বা মৌলিক পদার্থ। তো মৌল বা মৌলিক পদার্থের মধ্যে যেমন আমরা উদাহরণে পেয়েছি আয়রন। আয়রনকে যদি ভাঙা হয় তাহলে আয়রনেরই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে। তারপরে আমরা চলে যাব 2 নম্বর অপশনে। 2 নম্বর অপশনটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। তো যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে? যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাকে যৌগ বা যৌগিক পদার্থ বলা হয়। তো যৌগ বা যৌগিক পদার্থের মধ্যে আমাদের উদাহরণে চলে যাব। তো উদাহরণের মধ্যে আমরা পেয়েছিলাম কি যে নরমালি একটা উদাহরণ লেখার চকের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো ক্যালসিয়াম কার্বনেট যদি ভাঙা হয় ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Ca ক্যালসিয়াম, সি কার্বন, অক্সিজেন, ওতে হচ্ছে অক্সিজেন। এখানে তিনটি মৌল পাওয়া গেছে। তাহলে অতএব 2 নম্বর উদাহরণে যদি চলে যাই, 2 নম্বর উদাহরণে আছে আমাদের কি পানি। পানির রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড।
ডাইহাইড্রোজেন মনোঅক্সাইডকে যখন আমরা দুই ভাগে বিভক্ত করব, একটা পাবো কি হাইড্রোজেন প্লাস হচ্ছে কি অক্সিজেন, এবং আরেকটা রাসায়নিক ভাবে যদি আমরা এই পানিকে বিশ্লেষণ করি তাহলে হাইড্রো অক্সাইড এবং অক্সিজেনে পরিণত হয়।